ঠিক আছে, ইরান নিয়ে বর্তমান পরিস্থিতি হলো, অনেকেই আশা করছেন যে বর্তমান শাসক গোষ্ঠীকে পরিবর্তন করা দরকার। এটি অন্য কোনো শাসক গোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হওয়া উচিত, যেটিকে বেশিরভাগ দেশই উদারপন্থী বা অগ্রসর চিন্তাধারার বলে অভিহিত করছে। কিন্তু ইরানের ভেতরে এখনো কিছু গোষ্ঠী আছে যারা বোঝে যে শত্রুতা বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো এই মুহূর্তে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়। এবং মানুষজন, বিশেষ করে নোবেল বিজয়ী এবং যারা প্রগতিশীল চিন্তাধারাকে বোঝেন, তারাও মনে করেন যে ইরানের রাজনৈতিক বাস্তবতা বা ইরানের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা বোঝার পরেও খুব কঠোর বা শক্ত হাতে এই পরিবর্তন আনার পরামর্শ দেওয়া, এমনকি তারাও সেটি সমর্থনে খুবই সতর্ক। তাই এই উপলব্ধি রয়েছে যে আমাদের ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর আচরণ পরিবর্তন করতে হবে। আমাদের বুঝতে হবে কিভাবে নাগরিক অধিকারগুলো নিচের স্তরে, ব্যক্তিগত স্তরে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া উচিত। কিন্তু আমরা এটাও বুঝি যে বর্তমান শাসক গোষ্ঠীকে জোর করে বা শক্তি প্রয়োগ করে এটা করা যাবে না, কারণ এতে সবসময় প্রতিক্রিয়াশীল আঘাতের সম্ভাবনা থাকে, যা আমরা গত কয়েক সপ্তাহ ধরে ইরানে দেখছি। তেহরানের এই পদক্ষেপ কি চলমান ইউএস ইরান কূটনীতিতে প্রভাব ফেলবে, বিশেষত আসন্ন আলোচনায়? তাহলে এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সবচেয়ে মৌলিক দিকটি অনেকটাই অস্পষ্ট। যুক্তরাষ্ট্র তার নীতিগুলোতে অন রয়েছে, কোনো নমনীয়তা দেখাচ্ছে না। ইরানেরও নিজস্ব কিছু দাবির তালিকা আছে, যেগুলো তারা আলোচনার টেবিলে আনতে চায় না, অথবা কিছু ছাড় আছে, যেগুলো তারা আলোচনায় তুলতে চায়। তাই দ্বিতীয় দফার আলোচনাও প্রথম দফার মতোই এক ধরনের বন্ধ গলিতে ঢুকে পড়ছে, যেখানে উভয় পক্ষেরই কিছুটা নমনীয়তা দেখানো প্রয়োজন। এখন আসলে তারা দুজনেই বুঝতে পারছে যে ব্রেক টাইম 0.5 এই অঞ্চলে এবং এই পরিস্থিতিতে আগ্রাসী সংঘাত কোনো পক্ষের জন্যই উপযুক্ত নয়। তাই তারা এখন বুঝতে পারছে যে সংলাপের প্রয়োজন আছে ব্রেক টাইম 0.5, কিন্তু যেসব বিষয়ে সংলাপ দরকার বা যেসব বিষয়ে সংযম দেখানো দরকার, সেই বিষয়গুলো নির্বাচন করার ক্ষেত্রে বা সেই দাবিগুলোর ক্ষেত্রে তাদের অনমনীয়তাই আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি মনে করি দ্বিতীয় দফার আলোচনা শুরুর আগে বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা দরকার। নীতিমালা, নির্দেশিকা, ইচ্ছার তালিকা, এসব সবকিছুই আলোচনার সেই পর্বে প্রবেশের আগে সুসংগঠিত করা উচিত, কারণ এগুলো ঠিকভাবে না হলে পুরো প্রক্রিয়াটাই বিগত বহু বছরের মতো আবারও ব্যর্থ হয়ে যেতে পারে। আমরা দেখেছি যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা, অর্থাৎ চেকপোয়া, এবং ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর তার কি পরিণতি হয়েছিল। সবকিছু ঠিক পথে এগোচ্ছিল যতক্ষণ না আমেরিকান সরকার সেখান থেকে সরে দাঁড়াল। তাই অনুকূল পরিস্থিতি হলো, আপনি যখন আলোচনার টেবিলে বসবেন ব্রেক টাইম 0.5, তখন নিজের খোলা মন নিয়ে বসতে হবে, আর কিছুটা নমনীয়তাও রাখতে হবে। মিস্টার কাজী, চলমান উত্তেজনা, যেমন অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি অব্যাহত থাকা এবং তেহরানের কঠোর প্রতিশোধের হুমকির মুখে, এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে একটি বিস্তৃত চুক্তির সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? তাই তাই বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং তার আশপাশের এলাকাগুলোর কথা বললে, খুবই বেশি সম্ভাবনা আছে যে কিছু একটা ভুল হতে পারে। অনেক সামরিক অস্ত্রের চলাচল, ব্যাপক নজরদারি, অনেকগুলো বিমান ঘাঁটি, নৌঘাঁটি এবং স্থলবাহিনী মোতায়েন ও দখল, এই পরিস্থিতিতে সবসময় অনিচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি থাকে, এমনকি প্রচলিত যুদ্ধের পর্যায়েও। এবং আমরা বুঝি এই বিশেষ দিকটি কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তবে আবারও বলছি, আলোচনা ও সংলাপের জন্য সবসময় কিছুটা জায়গা থাকে, আর সেই জায়গা খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো সংকট পরিস্থিতি প্রশমিত করা। বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সংকট অচলাবস্থার দিকে এগোচ্ছে, এবং যে কোনো পক্ষ একতরফা পদক্ষেপ নিতে পারে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, কিংবা কাকতালীয়ভাবে, যা থেকে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে উভয় পক্ষ মুখোমুখি হতে বাধ্য হবে। তাই আমি বিশ্বাস করি সংলাপের সুযোগ আছে, সবসময় থাকে। কিন্তু আমরা যে ধরনের মোতায়েনের ধরন দেখছি, যে ধরনের হুমকি দেওয়া হচ্ছে, যে ধরনের অস্ত্র ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে, যে ধরনের সামরিক মহড়া চলছে, এসব আসলে একে অপরকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করার চেয়ে অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাজনিত দুর্বলতার দিকেই বেশি ইঙ্গিত করে।
তবুও সংকটের প্রকৃতি বিবেচনায় রেখে যে কোনো কিছুই ঘটতে পারে। উত্তেজনা প্রশমনের জন্য শুরুতে উভয় পক্ষেরই সম্মতি প্রয়োজন। উত্তেজনা হ্রাস প্রতীকী হতে পারে, যেমন এক পক্ষের সেনা সরিয়ে হয়তো তারা কোনো বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে পারে। ততদিন উত্তেজনা বাড়ার আশঙ্কা পরিস্থিতিকে সবসময় ঝুঁকিপূর্ণ রাখে।